নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা তিন সঙ্গী। সুন্দরবনের একটা ছবি যেন আমরা চোখের সামনে দেখতে পেলাম এই গল্পটায়। লেখক সুন্দরভাবে এটা বর্ণনা করেছেন। তো চলো গল্পটা তোমাদের শোনাই, আশা করি তোমাদের ভালো লাগবে। বনবালা লঞ্চ থেকে নামলো 15-16 জন যাত্রী। প্রত্যেকেই বিরক্ত। এতক্ষণ সবাই চুপ করেছিল, এখন সবাই বিড়বিড় করতে করতে নামছে জেটিতে। কেউ কারোর বিরুদ্ধেও কিন্তু নালিশ করছে না, যেন নিজেকেই শোনাচ্ছে নিজের অসুবিধার কথা। রাত প্রায় 11:30, 6:45 এখানে পৌঁছবার কথা। মাঝখানে চড়ে আটকে রইল বনবালা। একসময় তো মনে হয়েছিল রাতটা বোধহয় কাটাতে হবে এই মাঝ নদীতে। সারেং নতুন, তাই নদীর রাস্তা সে চেনে না। ভাটার সময় কি চোখ বুজে লঞ্চ চালালে চলে? তবে ভাটা কেন, আজকাল জোয়ারের সময়ও কিন্তু পুরো নদী ভরে না। মিশমিশ করছে অন্ধকার চারদিকে, শুধু লঞ্চের জোরালো আলোয় চকচক করছে নদীর জল। জেটিখানার দুটো দোকানই বন্ধ হয়ে গেছে। বনবালা যে আজ আর আসবে না এটা কেউ আর আশা করেনি। চুনিলাল হাতের থলি দুটো ঝুলিয়ে বাঁধের রাস্তায় এসে দাঁড়ালো। অন্ধকারটা চোখে সইয়ে নিচ্ছে। ভ্যান পাওয়ার তো কোনো আশাই নেই। এই 3.5 মাইল রাস্তা হেঁটে যেতে হবে তাকে। টর্চ আছে চুনিলালের কাছে, কিন্তু টর্চটা জ্বালবে কোন হাতে? দু হাতে দুটো ভারী বোঝা। একটা ভ্যান পেলে কত আরামে যাওয়া যেত। কোথায় যাবেন? চুনিলাল চমকে কেঁপে উঠল। একটা ঢ্যাঙা মতো লোক, ঠোঁটে বিড়ির আগুন, নিঃশব্দে কখন যেন এসে দাঁড়িয়েছে একেবারে পাশ ঘেঁষে। নিশ্চয়ই ওর খালি পা। আমি যাব নাজনেখালি। আপনি? গাব বেড়ে কি করবেন? হাঁটবেন? উপায় আর কি, চলুন তবে একসঙ্গে গল্প করতে করতে চলে যাই। চুনিলাল বোঝা দুটো নামিয়ে রেখে টর্চ জ্বালল। নির্লজ্জভাবে লোকটা সারা গায়ে আলো বুলিয়ে দেখে নিল। রোগা, লম্বা, চিবুকে অযত্নের দাড়ি, ধুতির ওপর একটা নীল শার্ট, এর এক হাতে একটা পোঁটলা। চুনিলাল জিজ্ঞাসা করল, গাব বেড়ে কত দূর? নাজনেখালি ছাড়িয়ে? লোকটা একটু শুকনো হেসে বলল, না, আগেই। আপনার এই আধা আধি রাস্তা। তা দাদা, আপনি নতুন লোক বুঝি? নাজনেখালি আমার শ্বশুর বাড়ি, তবে নতুন নই, পুরনো যাওয়াই। চুনিলাল টর্চ নিভিয়ে দিল। লোকটাকে সে লঞ্চে দেখেছে কিনা ঠিক মনেও করতে পারছে না। অবশ্য চুনিলাল ছিল ছাদে, ঠান্ডা হওয়ার জন্য অনেকেই নিচে নেমে গেছিল। চলুন, আর দেরি করে লাভ কি, হাঁটা দি। চুনিলাল থলি দুটো তুলে নিল। টর্চটা সে লোকটার হাতে দিতে পারত, কিন্তু লোকটা চাইও নি। স্থানীয় লোক, ও নিশ্চয়ই রাস্তা চেনে। দুপায়ে গিয়েই লোকটা জিজ্ঞাসা করল, নাজনেখালিতে কার বাড়ি যাবেন? ওই বসন্তলাল বেরা, আমার শ্বশুর মশাই। বসন্তলাল বেরা? ঠিক চিনলাম না তো। নাজনেখালির সবাইকে আপনি চেনেন? প্রতি হাটবারে যাই, না চেনার তো কথা না। হাটে ওনার তামাকের দোকান আছে। ও বাসুদা, তাই বলেন? ওর বড় ছেলেটা গত সনে তো মারা গেছে জঙ্গলে। হ্যাঁ, কিন্তু আপনার নামটা কি? নিরাপদ দাস। আপনি তো তাহলে আমার কুটুম হলেন। ওই বাসুদার পিসি হলে তো আমার দিদিমার দিদি। বাসুদাকে বলবেন গাব বেড়ে নীরা, তাহলে কিন্তু বুঝবেন। চুনিলাল চুপ করে গেল। এ সম্পর্কের কথা তার মনে দাগ কাটেনি। দিনকাল যা খারাপ, আজকাল কারুকে ঠিক বিশ্বাস নেই। লোকটার গায়ে পড়া স্বভাবটা বেশ কেমন সন্দেহজনক। তার বড় শালা জঙ্গলে বাঘের পেটে গেছে, সে খবর এই তল্লাটে কে না জানে। এত রাতে একজন অচেনা লোকের সঙ্গে যে এই রকম অন্ধকার রাস্তায় হাঁটতে নেই তা চুনিলাল জানে, কিন্তু একটা
লোকে যদি নিজের থেকে চায় তাকে চুনিলাল কি বলবে? অত ভীতু সে নয়, তার কোমরে একটা ছুরিও আছে। সেজন্যই তো লোকটাকে আগে আগে রেখেছে চুনিলাল, যাতে ও হঠাৎ করে পেছন থেকে কিছু না করতে পারে। লোকটাকে আরেকটু পরীক্ষা করার জন্য চুনিলাল বলল, কুটুমি যখন হলেন তখন একটু উপকার করবেন। আমার 2 হাত আটকা, একটা থলে একটু যদি ধরেন তাহলে একটা সিগারেট খেতে পারি, বেশ ঠান্ডা বাতাস দিচ্ছে। নিরাপদ নামের লোকটা থমকে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, দাদা নিতাম তো, কিন্তু আমার বাঁ হাতটা না কমজোরি, একটা বড় চোট লেগেছিল, এখনো ব্যথাটা মরেনি। আচ্ছা দেখি পারি কিনা। চুনিলালের একটা থলে ধরার চেষ্টা করে সে বলল, ওরে বাবা, এই যে বেদম ভারী। হ্যাঁ, কি আছে এতে দাদা? উত্তর আগে থেকেই তৈরি ছিল। চুনিলাল বলল, কয়েকখানা লোহার চাটু আর কড়াই। ও বাড়িতে চেয়েছে, আগে তো ভাবিনি যে বয়ে নিয়ে যেতে হবে, ভেবেছিলাম ভ্যান পাবো। বড় লজ্জা দিলেন দাদা, হাতটা এমন দুর্বল হয়ে আছে, ও জিনিস বইতে পারবো না। একটু দাঁড়াই বরং, আপনি সিগারেট খেয়ে একটু জিরিয়ে নিন। সন্দেহজনকভাবে লোকটার দিকে তাকিয়ে চুনিলাল পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বার করলো, নিজে একটা ধরালো, নিরাপদেকে কিন্তু দিল না। যদি চায় তো সে দেখা যাবে। লোকটা একটা হাত খালি রাখতে চায়। হ্যাঁ, নিরাপদও রাস্তার পাশে গিয়ে উবু হয়ে বসে পড়ল জল ছাড়তে। আর তখনই দেখা গেল তাদের পেছন থেকে এসে পড়েছে একটা টর্চ লাইটের আলো। লোকটা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে চুনিলালের মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে বলল, কে আসছে? চুনিলালও অবিকল এই প্রশ্নটাই করতে চাইছিল। এইবার কি আসছে ওর সঙ্গীরা? কাছাকাছি কোনো বাড়িঘরও নেই, একদিকে নদী আর অন্যদিকে ফাঁকা মাঠ। চুনিলাল টর্চটা বার করে জ্বালল। তার টর্চটা বড়, আলোটাও বেশি। কে আসছে ওদিক থেকে? একটা মেয়ে। অবশ্য একটু ঠান্ডা পড়লে এদেশে পুরুষরাও গায়ের চাদরটা মাথায় ঘোমটা দেয়। আর একটু কাছে আসতে বোঝা গেল একজন স্ত্রীলোকই বটে। বছর 40 বয়স হবে, বেশ লম্বা সমর্থ চেহারা। সে জিজ্ঞাসা করলো, ওগো, তোমরা কোথায় যাচ্ছ গো? চুনিলাল বা নিরাপদও কেউ উত্তর দিল না। স্ত্রীলোকটাকে একেবারে সামনে আসতে দিল। প্রথমে চুনিলালকে ভালো করে দেখার পর নিরাপদের মুখের দিকে চোখ রেখে চেনা মানুষের মতো গলায় বলল, এত রাতে কোথায় যাচ্ছ? এই রাস্তা তো খুব খারাপ, জানো না? গত সপ্তাহে একটা ডাকাতি হয়ে গেছে। নিরাপদ জিজ্ঞাসা করলো, তুমি কে গো? তুমি বা এত রাতে রাস্তায় বেরিয়েছো কেন? স্ত্রীলোকটা বলল, আহারে, চেনে না যেন? আমার নাম তো চাঁদমণি, গোসাবা বাজারে থাকি, আমারে সবাই চেনে। গোসাবা বাজারে? কই দেখিনি তো। দেখনি? দেখেও এখন না দেখার ভাব করছো? এসব ব্যাপার স্যাপার চুনিলালের কিন্তু একদমই ভালো লাগছে না। সে কোমরের ছুরিটায় হাত দিয়েছে। বারুইপুর রেল ইয়ার্ডে অনেকেই চুনিলালকে ভয় পায়, কিন্তু এদের এদিককার কায়দা সব অন্য রকমের। এত রাত্রে মেয়ে ছেলে বার করেছে, ওরা ভাবছে মেয়ে ছেলের মুখ দেখে চুনিলাল অন্যমনস্ক হয়ে যাবে। নিরাপদ বলল, না হয় বুঝলুম তুমি গোসাবা বাজারে থাকো, তা এত রাতে তুমি এখানে এসেছো কেন? চাঁদমণি বলল, আমি তো তোমাদের দেখেই এলাম, তা তোমরা ডাকাত টাকাত নাও তো গো? চুনিলাল নিরাপদও দুজনেই তাকালো পরস্পরের মুখের দিকে। এই অন্ধকারে তারা কি দেখলো, কি বুঝলো, কে জানে। চাঁদমণি বলল, ডাকাত হলেই বা কি, আমি বেওয়া মেয়া মানুষ, আমার কাছে তো কিছু পাবে না, কানের এই দুল দুটো তাও পেতুলের। চুনিলাল এবার কড়া গলায় জিজ্ঞাসা করলো, আপনি কোথায় যাবেন? চাঁদমণি বলল, গাংড়া দহ। নিরাপদ বলল, সে তো নাজনেখালি ছাড়িয়ে, সেখানে যাবে এত রাতে? চাঁদমণি বলল, শুধু শুধু রাত আর বাড়িয়ে লাভ আছে, চলো যেতে যেতে কথা বলি। চুনিলাল থলে দুটো তুলে নিল। এবারেও সে চলল সবার পেছনে। স্ত্রীলোকটা আগে আগে টর্চ জেলে চলল। নিরাপদে জিজ্ঞাসা করলো, গাংড়া দই কোন বাড়ি যাবে? চাঁদমণি বললে, সে তুমি চিনবে না। কেন চিনব না? ওখানে আমার আপন কাকা থাকে।
থাকুক গিয়ে, তোমায় নাম বলি আর অমনি তুমি একদিন সে বাড়িতে গিয়ে হাজির হও। তোমায় আমার খুব চেনা আছে। তুমি ভুল করছো গো, অন্য কারোর সঙ্গে আমায় গুলিয়ে ফেলেছো। আমায় তুমি আবার কবে চিনলে? তুমি ঢ্যাঙা ফকির দলের কেষ্ট নাও? এই দেখো, বললাম ভুল হয়েছে। আরে আমি তো নিরাপদে গো। হ্যাঁ, নিরাপদ? এই সুন্দরবনে যতগুলো আপদ দেখি সবগুলোর নামই নিরাপদ। চুনিলাল মনে মনে একটু হাসল। নিশ্চয়ই লোকটা কেষ্ট, তার কাছে নাম ভারিয়েছে। কি জানি কি মতলব। শালির বিয়ের জন্য এক গাদা কাঁসা আর বাসনপত্র এনেছে চুনিলাল। তার দাম তো অনেক। চাঁদমণি বলল, কেন আমি গাংরাদয়ে যাচ্ছি শুনলে তোমরা হাসবে, কিন্তু আমার মন ঠিক বুঝেছে। নিরাপদে বলল, তাহলে শুনি একটু তোমার এই হাসির কথা। চাঁদমণি বলল, একবার 7 দলের হাট থেকে ফিরতে আমার রাত হয়েছিল। তার কদিন আগেই 54 নম্বর দাগে একটা বাঘ ধরা পড়েছে। গাটা ছমছম করছিল। তখন একটা লোক হাঁটতে লাগলো আমার পাশে পাশে। তারপর এক সময় সেটা আমায় চেপে ধরল। তখনও বুঝিনি, পরে বুঝেছি সেটা মানুষ নয় গো, সেটা ছিল একটা অপদেবতা। সেই থেকে রাত বিরিতে পথে ঘাটে একলা মানুষ দেখলে কিন্তু আমি ভয় পাই। চুনিলাল বলল, ও এই তোমার হাসির কথা? চাঁদমণি বলল, না গো, এটা নয়। শোনোই না, সেই অপদেবতা তো আমার বেইজ্জত করলই, তাতে আমি পোয়াতি হলুম। তা আমি পেট নষ্ট করিনি। সবাই আমায় বলতো বাঁচা মেয়ে মানুষ। আমার স্বামী সেই জন্যই তো আমায় দূর করে দিয়েছিল। তারপর বলবো কি দাদা, আমার একটা ফুটফুটে চাঁদের মতো মেয়ে হলো। যে দেখেছে সেই বলেছে, আহা, এমনটা তো আর দেখিনি। চুনিলালের মতন ঝানু লোক এসব কাহিনী শুনে চমকে যায়। বলে, কি অপদেবতা এসব ধরলো আর তার ফলেই তুমি পোয়াতি হয়ে গেলে? চুনিলাল হেসে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, অপদেবতাই বটে। এ রাস্তায় এসব প্রায় এরকম উপদ্রব হয় বুঝি। চাঁদমণি বলল, প্রায় হয় কিনা জানি না, আমি তো সেই একবার বাবা দেখেছিলাম। হঠাৎ গল্প থামিয়ে পেছন ফিরে চাঁদমণি বলল, তুমি দুহাতে বোঝা বইছো কেন? একটা আমায় দাও না, আমি কি নিয়ে পালাবো নাকি? চুনিলাল বলল, আপনি নিতে পারবেন না, এটা বড্ড ভারী। থাক, আমায় আর আপনি আগে করতে হবে না। আমার গায়ে কত জোর তা জানো না। আমি গতর খাটিয়ে খাই, বুঝলে? চুনিলালের হাত থেকে প্রায় জোর করে একটা থলি নিয়ে নিল সে। অস্পষ্টভাবে বলল, ভারী একটু বটে, তবে বাসনপত্র আছে বুঝি? বাড়িতে কারোর বিয়ে আছে? মেয়েরা বোঝে কি করে যেন ঠিক বুঝে যায়। নিরাপদে বলল, তারপর তোমার সেই মেয়ে এখন কোথায়? চাঁদমণি বলল, সেই অপদেবতা আমায় কোথায় ধরেছিল জানো? ঠিক এইখানে। নিরাপদ আর চুনিলাল একটু থমকে গেল। দুজনে একই কথা ভাবল। চাঁদমণি বলল, যা ভাবছো তা নয়, আমি পাগল নই গো, পাগল নই, খুব শেয়ানা। আহা, আজ চাঁদ উঠলে বেশ হতো না গো, বেশ সকলের মুখ আমি দেখতে পেতুম, দেখতুম তোমাদের মধ্যে কেউ অপদেবতা আছে নাকি। হাসির মাঝখানেই হোঁচট খেয়ে পড়ে গেল চাঁদমণি। নিরাপদও তার হাত ধরে টেনে তুলে জিজ্ঞাসা করলো, লেগেছে? ক্লিষ্ট গলায় চাঁদমণি বলল, হ্যাঁ, তা লেগেছে, মচকেছে মনে হয়। এখনো তো অনেকটা রাস্তা যেতে হবে না? নিরাপদে বলল, আমাদের বাড়িতে তাহলে রাতটা থেকে যাও, আর একটু বাদেই আমাদের গাঁ। কেন তোমাদের বাড়িতে থাকবো কেন? তুমি আমার কে? পায়ে লেগেছে বলে বললাম। তোমার বাড়িতে কে আছে? মা আছে, ভাই আছে, বোন আছে, একটা পিসি আছে, আমার ছোট ছেলে আছে। ও মা, তা বউ নেই? না, বউ মরে গেছে। বউ নেই, সেই জন্যই এত রস। আমি কারুর বাড়ি যাই না গো। ও গো, তুমিই বলো না আমি কেন ওর বাড়ি যাব? তুমি তাহলে রাগ করবে না? চুনিলাল বলল, আমার থলেটা দাও, আমি এগোচ্ছি, শুধু শুধু দেরি করছো তোমরা। চাঁদমণি চোখ ঘুরিয়ে বলল, বললুম না রেগে যাবে? দুজন চালনদার সঙ্গে থাকলে এই সুবিধা, একজন তেরিবেরি করলেই অন্যজন সামলে দেয়। নিরাপদও রাগ করে বলল, আচ্ছা, থাকতে হবে না আমাদের বাড়ি, হাঁটতে পারো তো চলো।
চাঁদমণি বললে, তোমাদের তো আসল কথাটাই বলা হয়নি, যে জন্য আমি যাচ্ছি। আমার সেই মেয়ে তো ফোটা ফুলের মতো নধরপানা হয়ে উঠল। দেখতে দেখতে 15 বছর কেটে গেল, আর অমনি ওই গাংড়াদর এক ছোকরা তাকে বিয়ের জন্য সে কি ঝোলাঝুলি। মেয়েও বেশ রাজি। আমি ভাবলাম অপদেবতার জিনিস কতদিন আটকে রাখতে পারবো কে জানে, তার চেয়ে বাবা পার করে দেওয়াই ভালো। তাই দিয়ে দিলুম বিয়ে। এখন সেই মেয়ের কাছেই যাচ্ছ? হ্যাঁ, কিন্তু কেন যাচ্ছি তা শুনলে তো হাসবে। বছর ঘুরতে না ঘুরতেই তো মেয়ে পোয়াতি। আজ সন্ধেবেলা 7টার লঞ্চ ছেড়ে চলে গেল। আমি খেয়ে দিয়ে লম্ফ নিভিয়ে শুয়ে পড়লুম। মা, তারপর একটা স্বপ্ন দেখলুম কি, আমার কুসুমের ব্যথা উঠেছে, যন্ত্রণায় সে ছটফট করছে। জামাই তো আমার বাড়িতে নেই, মাছ ধরতে তো সে সাগরে চলে যায়, 7-8 দিন পরে ফেরে। আহা, মেয়েটা কত কষ্ট না পাচ্ছে। তাই তো আমি ছুটে চললুম। নিরাপদে বলল, স্বপ্ন দেখলে আর ছুটে চলে এলে? সত্যি। আরে স্বপ্ন কখনো সত্যি হয়? বলেছিলুম না হাসবে। কেন, স্বপ্ন সত্যি হয় না? যা যা কি গো, এই সেটার ধরন ধারণই আলাদা। জিজ্ঞাসা করছি, তোমার কোনো স্বপ্ন কখনো সত্যি হয়নি? নিরাপদও চুপ করে গেল। চাঁদমণি চুনিলালকে জিজ্ঞাসা করলো, তুমি চুপ করে কেন? তুমি বলো না, স্বপ্ন যদি সত্যি না হবে তবে অমন স্বপ্ন আমি দেখলুম কেন? তোমার কোনো স্বপ্ন সত্যি হয়নি? চুনিলাল বলল, আমার পেট গরম হয় না, স্বপ্ন ফপ্নও ওই জন্য দেখি না। কোনো দিনও দেখনি? না গো। তুমি অপদেবতা নাকি? দেখি তো ভালো করে মুখখানা। চুনিলালের মুখের ওপর টর্চ ফেললো চাঁদমণি। তার চোখ ধাঁধিয়ে গেল। একটা হাত তুলে আড়াল করে বলে, আহ, কি হচ্ছেটা কি? আরে বলো বলো, আমি কি মিছিমিছি যাচ্ছি এত কষ্ট করে? আমার মেয়ের যদি কিছু হয় তা আমি তার কি জানি? কি হৃদয়হীন মিনছে গো তুমি। আমি অসহায় মেয়ে মানুষ, একটা কথা তোমায় জিজ্ঞাসা করছি, আর তাতে আমার মুখ ঝামটা দিতে হয়? মনে করো না আমি স্বপ্ন বলে উড়িয়ে দিলুম, আর আমার মেয়েটা যদি সত্যি সত্যি কষ্ট পেয়ে মরে যায়? খুন খুন করে কাঁদতে শুরু করলো চাঁদমণি। চুনিলাল সিগারেট ধরালো। এখনও তার চোখটা ধাঁধিয়ে আছে। সে যেন সব ভুল দেখছে। একজন স্ত্রীলোক এত রাত্রে মাঝ রাস্তায় একবার হাসছে একবার কাঁদছে, এসব কি সত্যি না মনের ভুল? চাঁদমণি কান্না থামিয়ে নিরাপদাকে বলল, আমি আর পরের জিনিস বইতে পারছি না, এই নাও এটা ধরো তো। ধরতুম গো দিদি, কিন্তু আমার হাতেও যে একটা আছে, আর আমার বাঁ হাতটা যে কমজোরি। গত মাসে চোট লেগেছিল। কিসে চোট লেগেছিল? কার বাড়িতে শীত কাটতে গেছিলে? শীত কাটতে যাইনি, আমি ডাকাতের হাতে পড়েছিলুম। এই তো এই রাস্তায় জিনিসপত্র সব কেড়ে নিলে, প্রাণে যে একেবারে মারেনি এটাই আমার যথেষ্ট। কাদের দল তা কে জানে, ওসব ব্যাপারে আর মুখ খুলতে নেই। আজও ভয় ভয় করছিল। কি করব, ক্যানিং থেকে আমার মাল আনতে যেতেই হয়। তা আজ দাদাকে দেখলুম, সঙ্গে তারও জিনিসপত্র আছে, তাই ভরসা পেলুম। নিরাপদ ও চুনিলালের দিকে তাকাতেই সে কোমরে হাত দিল। চাঁদমণি চুনিলালের কাছে সরে এসে নিরাপদাকে বলল, আমার বাপু তোমাকে একটু সন্দেহ হয়েছিল আবার প্রথমটায়। এ লোকটা ভালো, নতুন লোক বটে, কিন্তু এ তো অপদেবতার মতো নয় কো। নিরাপদও তার বাঁ হাতটা বাড়িয়ে দিয়ে দেখালো, তাতে একটা বীভৎস ক্ষত। সে ফিসফিস করে বলল, আমি বড় গরিব মানুষ গো। এতক্ষণ বাদে চুনিলাল বেশ উদার হয়ে গিয়ে নিরাপদাকে বলল, এ নাও একটা সিগারেট নেবে নাকি? চাঁদমণিকে সে বলল, চলো গো, পা চালিয়ে চলো। তোমার মেয়ে যদি সত্যি কষ্ট পায় তবে আর দেরি করা তো ঠিক হবে না। আমরা সবাই মিলে গিয়ে দেখে আসি। সুন্দরবনে যারা যায়নি তারা সুন্দরবনের এই বন্য রূপটা তারা ঠিক বুঝতে পারবে না। তো এই গল্পটা পড়ে সেটাই মনে হলো যে লেখক ঠিক বুঝে উঠতে পারেননি যে কতটা ভয়ঙ্কর হতে পারে
এখানকার পরিবেশ বা এখানকার মানুষজনের কথাবার্তা বা তাদের মতিগতি ঠিক বোঝা যায় না। তাই এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যারা এখনো নতুন সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।